হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে রাষ্ট্রবিজ্ঞান WBI যে টেস্ট পেপার সলভের অষ্টমতম দিন। আজকে থাকছে সেট 8 পৃষ্ঠা C11। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম MCQ এর কোশ্চেন রয়েছে। প্রথম দাগের কোশ্চেনটা রয়েছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিলেন? আমরা আগে আলোচনা করেছি। অপশন এ বার্নার্ড বারুচ। সেকেন্ড কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন কে? আমরা সবাই জানি, তাই না? অপশন ডি জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, গ্লাসনস্ত ও পৈরাস্ত্রিকা নীতির প্রবক্তা কে? জানো তো? গর্বাচেভ, তাই না? চলো চারের দাগের কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য। দেখো, এখানে আমি একটা বলে রাখি যে ভারতের পররাষ্ট্রনীতির স্তম্ভ চাইলে তখন জোট নিরপেক্ষ লিখবে, কিন্তু বৈশিষ্ট্য যখন চাইছে তখন কি হবে? পঞ্চশীল নীতির অনুসরণ। এছাড়া একাধিক বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু পঞ্চশীল নীতির অনুসরণ রয়েছে আমরা এটাই দেব, তাই না? চলো নেক্সট কোশ্চেন, সার্কের সদর দপ্তর অবস্থিত কোথায়? কোথায় বলো? আমরা সবাই জানি, অপশন সি কাঠমান্ডুতে, তাই না? চলো নেক্সট কোশ্চেন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক, এটা আমরা বারবার পেয়েছি, তাই না? তো চলো এর অ্যান্সারটা কি হবে বলো তো? হ্যাঁ, একদম ঠিক, এর অ্যান্সার হবে জোসেফ ফ্র্যাঙ্কেল। এবার আসছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? 111টি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইউএনওর এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় কবে হয়েছিল? জানো এটা? এটা হয়েছিল 1948 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর। মনে থাকবে তো? একদম মনে রেখো। 9 দাগের কোশ্চেন, মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন কে বলেছিলেন বলো তো? কে? হ্যাঁ, একদম গুড স্পিড। নেক্সট কোশ্চেন 10 দাগে, সাধারণ সভা প্রধানত বিশ্ব বিবেকের কণ্ঠস্বর হিসেবে কাজ করে, একথা কে বলেছেন? অপশন সি অস্টিন। নেক্সট 11 দাগে, যে পার্লামেন্টকে পৃথিবীর আইনসভার জননী বলা হয় কে হতে পারে? ব্রিটেনের পার্লামেন্ট, তাই না? চলো নেক্সট কোশ্চেন, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে ক্ষতিকর, কথাটা কে বলেছিলেন জানো? কথাটা বলেছিলেন আবেসিয়ে। মনে থাকবে তো? একদম মনে রাখতেই হবে। এবার আসছে 13 দাগের কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন? সবাই জানে এটা, মন্তেস্কু। এবার 14 দাগের কোশ্চেন, লোক আদালত প্রথম গঠিত হয় কোথায় হয়েছিল? দেখো, তোমরা কোথাও কোথাও ভাবে যে 1982 গুজরাটে, কিন্তু অ্যাকচুয়ালি এর অ্যান্সার হবে দিল্লিতে। কেন হবে তার কারণ বলি। আসলে ভারতবর্ষে লোক আদালত মানে আইনগতভাবে চালু হয় 1987 পরে, তো সেই অনুসারে এটা দিল্লি হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 15 দাগের কোশ্চেন, সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, মূল, আপিল ও দেখো, এখানে সবকটাই ঠিক, তাই না? মূল এলাকাও রয়েছে, আপিল এলাকাও রয়েছে, পরামর্শদান এলাকাও রয়েছে, আরেকটা কি আছে? লেখজারির এলাকা, তাই না? তো এখানে যেহেতু এই তিনটে এলাকা একসঙ্গে আছে শেষ অপশানে, তো আমাদের এখানে ঠিক হবে কি শেষ অপশনটা, মূল, আপিল এবং পরামর্শদান এলাকা। চলো নেক্সট কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো? হাইকোর্ট বলেছে,
তবে কত হবে? 62 বছর। যদি সুপ্রিম কোর্ট বলতো তখন 65 বছর হতো। চলো এবার নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে থাকবে? লোকসভার কাছে। এবার ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? প্রধানমন্ত্রী হবে না, মুখ্যমন্ত্রী হবে না, দুজনের মধ্যে একজন হবে। কে? না, রাষ্ট্রপতি নয়, এটার সঠিক অ্যান্সার হবে রাজ্যপাল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো, নির্বাচিত বলেছে সেই অনুসারে 294 হবে। আর যদি মোট সদস্য বলা হতো তখন কত হতো? 295। কারণ কি জানো? তার কারণ হচ্ছে রাজ্যপাল বিধানসভায় একজনকে নিযুক্ত করতে পারে, মনোনীত করতে পারে। যাকে মনোনীত করে সে কিন্তু নির্বাচিত হয়ে আসে না। 294 জন নির্বাচিত হয়ে আসে আর একজনকে মনোনীত করা হয়। তো যখন মোট সদস্য চাইবে তখন 295, আর যখন নির্বাচিত সদস্য চাইবে তখন 294। ঠিক আছে, মনে রাখবে কথাটা। এবার নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ আমরা সবাই জানি, স্থায়ী সভা যেহেতু সেটা 6 বছর হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় পশ্চিমবঙ্গে কবে হয়েছিল? 1973 সালে। নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? বিডিও। কারণ তখন না পঞ্চায়েত প্রধান থাকে না উপপ্রধান থাকে, তাই না? চলো নেক্সট কোশ্চেন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় কিসের দ্বারা? পৌরসভার দ্বারা। ছোট শহর যেহেতু বলেছে, শহর অঞ্চলেই তো পৌরসভা হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান? এটার ক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশন বলেছে, মেয়র হবে। আর যদি কলকাতা কর্পোরেশন বলা হতো শুধু, তখন কিন্তু সপার্ষদ মেয়র হতো। ঠিক আছে, কিন্তু এখানে শুধু মেয়র হবে, কারণ এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বলেছে। ঠিক আছে, চলো এবার 2 দাগের অ্যান্সার গুলো করা যাক। দের প্রথম কোশ্চেন কি রয়েছে? দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য। দেখো, দেতাত বা দাতাত বলতে বোঝায় উত্তেজনার এমন একটা অবস্থা, বা বলতে পারো উত্তেজনাকে স্বইচ্ছায় কমিয়ে আনা। ঠিক আছে, যেহেতু আমরা দেতাত কথার অর্থ কি জানি, যে দুটো অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে বা উত্তেজনাপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা, তাই না? তাই কি বলছে, দেতাত হচ্ছে উত্তেজনাকে স্বইচ্ছায় কমিয়ে আনা, কিন্তু ঠান্ডা লড়াই হচ্ছে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলা, ঠিক উল্টোটা। এবার আসছে অথবা দাগের কোশ্চেন, ট্রুম্যান নীতি কাকে বলে? দেখো, ট্রুম্যান নীতি 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এর একটা বক্তৃতায় বলেন যে গ্রিস এবং তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে আর্থিক এবং সামরিক, সামাজিক হবে না, সামরিক, ওটা সামরিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেয়। ঠিক আছে, আর এই যে তার এই প্রতিশ্রুতি দেওয়ার যে কথাটা, সেটাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, কিউবা সংকট 2 দাগের, কিউবা সংকট কবে দেখা যায়? কবে দেখা গেছিল? 1962-তে। লিখে নাও, 1962 সালে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, বহুমেরুতা বলতে কি বোঝো? দেখো, 3 দাগের কোশ্চেন, বহুমেরুতা। দেখো, বহুমেরুতা বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে কেন্দ্রে
দুইয়ের অধিক শক্তি থাকবে। যেরকম দেখো ঠান্ডা লহরের সময় দুটো শক্তি ছিল, তাই দ্বিমেরু বিশ্ব তৈরি হয়েছিল, কিন্তু বলছে ওর জায়গায় দুইয়ের অধিক শক্তি থাকলে সেটা বহুমেরুতা হয়ে যাবে। বোঝা গেল? তো এর সংজ্ঞা কি লিখবে, যে বহুমেরুতা বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন এক অবস্থাকে বোঝায় যেখানে কেন্দ্রে দুইয়ের অধিক শক্তি বর্তমান। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সাপটাইয়ের পুরো কথা কি? সাপটাইয়ের পুরো কথা বলো তো কি হতে পারে? আমরা আগেও করেছি, চল লিখে নিই। এস থেকে সাউথ, এ থেকে এশিয়ান, সাউথ এশিয়ান, পি থেকে প্রিফেরেন্সিয়াল, প্রিফারেন্সিয়াল, টি থেকে ট্রেড, এ থেকে এগ্রিমেন্ট, AGREEMENT। কি হচ্ছে? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। মনে থাকবে? চলো নেক্সট। নেক্সট কোশ্চেন হচ্ছে, কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়? দেখো সার্ক কবে গঠিত হয়েছিল? 1985 8ই ডিসেম্বর। কটি রাষ্ট্র নিয়ে? 7খানা। বর্তমানে যদি ওর 8টা সদস্য, কিন্তু প্রথমে গঠিত হয় 7খানা রাষ্ট্রকে নিয়ে। কে কে ছিল? কমেন্ট করে জানাও তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। আমরা একটু আগেই বললাম বৈশিষ্ট্য একাধিক থাকতে পারে, তাই না? তো আমরা একটা লিখতে পারি, এবার আমরা অন্য কয়েকটা বৈশিষ্ট্য বলি, ঠিক আছে? এবার কিছু এক্সট্রাও মনে রাখা উচিত। চলো আমি দুটো বলি আর নতুন দুখানা, তোমাদের যেটা মনে হয়, যেহেতু একটা বলেছে, তাই না? দেখো একটা লিখতে পারো সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরোধিতা করা, আর দুই হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। যেটা খুশি লিখতে পারো। চলো নেক্সট কোশ্চেন। সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? সবাই জানি। কার কার মধ্যে হয়েছিল? ভারত আর পাকিস্তানের মধ্যে। কত সালে? 1972-এ। আর আমাদের সঙ্গে পাকিস্তানের কিসের ঝামেলা? কাকে নিয়ে ঝামেলা? ওই একটাই, পাকিস্তান। তো পাকিস্তান সমস্যাকে নিয়ে সিমলা চুক্তি সম্পাদিত হয় 1972 সালে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। যে কোনো একটি নীতি বলেছে। দেখো আমরা দুখানা নীতির কথা বলতে পারি। এক বলতে পারো সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকারের স্বীকৃতি রয়েছে। এটা দুই নম্বর ধারার 1 নম্বর উপধারায় উল্লেখ রয়েছে। আরেকটা 3 নম্বর উপধারায় উল্লেখ রয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন না ঘটিয়ে সকল সদস্য রাষ্ট্রের যে আন্তর্জাতিক সমস্যাগুলিকে শান্তিপূর্ণভাবে মীমাংসা করা। বোঝা গেল? এই দুখানা নীতি বললাম আমরা। এছাড়া টোটাল 7খানা নীতি রয়েছে, যেহেতু একটা চেয়েছে আমি দুটো বললাম। তোমাদের যেটা মনে হয় লিখে ফেলো একদম। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন। ওকে, 5 জনকে পাঠাতে পারে। এবার আসছে 8 দাগের কোশ্চেন, ভিটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো ভিটো ক্ষমতা না, সম্মিলিত জাতিপুঞ্জের যে 5টি স্থায়ী সদস্য রয়েছে তারা এক বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে, এবং এই 5টি স্থায়ী সদস্য যে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবের অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। আর এই বাতিলের যে বিশেষ ক্ষমতা ওই স্থায়ী সদস্যগুলো ভোগ করছে, এটাই অ্যাকচুয়ালি ভেটো ক্ষমতা। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
ইউনেস্কোর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম, তাই না? চলো আমরা লিখে ফেলি। ইউনেস্কোর পুরো নাম হচ্ছে ইউ থেকে ইউনাইটেড, ইউনাইটেড ইউনাইটেড, এন থেকে নেশন, ইউনাইটেড নেশন, ই থেকে এডুকেশনাল, এস থেকে সায়েন্টিফিক, অ্যান্ড সি থেকে কালচারাল, ও থেকে অর্গানাইজেশন। বোঝা গেল? তো কি থাকছে? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, সরি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে কি বোঝো? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে পারো যে যখন কোনো আন্তর্জাতিক সমস্যা দেখা যায় তখন বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলি যৌথভাবে মিলে যখন সেই সমস্যার সমাধান করে তখন সরি সেই সমস্যার সমাধান করে তখন সেটা কি হয়? সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি নামে পরিচিতি লাভ করে। বুঝা গেল? এবার আসছে আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? দেখো, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1941-এর 14ই আগস্টে। এবার নেক্সট কোশ্চেন আসছে, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কাজ হচ্ছে যে জাতিপুঞ্জের বিশেষ বিশেষ সংস্থাগুলির কাছ থেকে প্রতিবেদনগুলোকে নিয়মিত সংগ্রহ করা এবং সেগুলিকে সাধারণ সবার কাছে পেশ করা। আবার এছাড়া আরেকটা লিখতে পারো যে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ করা। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 11 দাগের অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো? দেখো, অর্পিত ক্ষমতা প্রসূত আইন, তাই না? দেখো, আইনসভার কার্যাবলী কোনোভাবে যদি বেড়ে যায়, মানে কখনো ধরো বেড়ে গেল, খুব কাজের চাপ হয়ে গেল, বলছে কখনো যদি আইনসভার কার্যাবলী কোনো কারণে বেড়ে যায় তখন আইনসভা আইন প্রণয়নের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ নিয়ম ও কর্তব্যগুলি বা দায়িত্বগুলি কার কাছে অর্পণ করে? শাসন বিভাগের কাছে। এবং তখন সেই শাসন বিভাগ দ্বারা প্রণীত বিভিন্ন আইনগুলি অর্পিত ক্ষমতা প্রসূত আইন নামে পরিচিত। ঠিক আছে, পরিচিত হয়। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, নাগরিকের মৌলিক অধিকার, সরি, নেক্সট কোশ্চেন হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। দেখো, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতির কথা বলেছে। 1 নম্বর পদ্ধতি হতে পারে বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব ঠিক করা, মানে নির্দিষ্ট রাখা, এটা একান্তভাবে প্রয়োজন। 2 নম্বর হতে পারে বিচার বিভাগকে আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখা, তাহলেই হবে। চলো নেক্সট কোশ্চেন, নাগরিকের মৌলিক অধিকার বলবৎ করার জন্য বিচার বিভাগের যে কোনো দুটি লেখ উল্লেখ করো। দেখো, বিচার বিভাগ যে কোনো লেখ তারা দিতে পারে, কিন্তু এখানে চেয়েছে
যে নাগরিকের মৌলিক অধিকার বলবৎ করার জন্য। তো একটা লিখতে পারো যে বন্দি প্রত্যক্ষীকরণ, আর 2 নম্বর পরমাদেশ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে রাজ্য আইনসভার নেতাকে, রাজ্য আইনসভা বলেছে, তবে কে হবে? মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট বললে বা কেন্দ্রের আইনসভা বললে তখন প্রধানমন্ত্রী হতো। ঠিক আছে, এবার বলছে কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? কাকে বলা হয় জানো? প্রধানমন্ত্রীকে। একদম ঠিক কথা। চলো নেক্সট কোশ্চেন। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? কাকে বলো তো, জানো? আমি বলে দিচ্ছি, প্রধানমন্ত্রীকে বলা হয়। ঠিক আছে, চলো 15 দাগের ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয় জানো? এসডিএম কে? ভুল বললাম না? একদম না, এসডিও। অ্যাকচুয়ালি তোমরা বইতে পাবে যে এসডিও কে বলা হয়। কোথাও কোথাও এই এসডিও এসডিএম হিসেবে কাজ করে। ঠিক আছে, দুজনের পদই আলাদা, একই কিন্তু নাম আলাদা। বোঝা গেল? চলো এবার বলছে পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ। দুখানা বাধ্যতামূলক বলেছে। 1 নম্বর লিখতে পারো যে বিভিন্ন বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা, এবং 2 নম্বর লিখতে পারো যে পয় প্রণালী এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা। নেক্সট কোশ্চেন কি আসছে? অথবা দাগের গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো। দেখো, গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটো উৎস বলেছে, তবে আমি কি লিখতে পারি? এক, গ্রাম পঞ্চায়েত কর্তৃক প্রণীত বিভিন্ন কর, পথকর হতে পারে, এছাড়া অন্যান্য বিভিন্ন প্রকল্প যার মাধ্যমে ইনকাম করতে পারে, ট্যাক্স আদায় করতে পারে। এবার 2 নম্বর কি হতে পারে? রাজ্য এবং কেন্দ্র সরকার দ্বারা প্রণীত বিভিন্ন দান অনুদান। বোঝা গেল? চলো আজকের মতো তো এসএকিউ এমসিকিউ শেষ হলো। তো এবার আসি আমরা, কিছুই নেই তো 3 দাগে তোমরা তো করে নিচ্ছই আমি জানি। তো চলো আবার দেখা হচ্ছে ঠিক কালকে সন্ধ্যা 6টায়। তো এতক্ষণ ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, আবারও বলে রাখি যে এখনো পর্যন্ত দা পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো হ্যাঁ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।